হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো আরপি ম্যাথস গুরুকুলে তোমাদের জন্য 1000 ম্যাথ প্র্যাকটিস যে ক্লাস নিয়ে আসা হয়েছে, আজ তার তৃতীয় দিন বা থার্ড ক্লাস বলতে পারো। তো অলরেডি ফার্স্ট দুটি ক্লাস আমরা আপলোড করেছি এবং সেখানে 10টি করে প্রশ্ন সলভ করেছি, 10টি করে প্রশ্ন। এবং তোমাদের অনেকেরই আমি কমেন্ট পেয়েছি, যেটার জন্য আমি ওয়েট করছিলাম, যে অনেকেই বলছো যে না দাদা, এখানে যদি 20টি প্রশ্ন অথবা 25টি প্রশ্ন সলভ হতো তাহলে খুব ভালো হতো। আমি বলেছি হ্যাঁ, আমি অবশ্যই করাবো 20 থেকে 25টি প্রশ্ন। এই ক্লাস থেকে 20টি প্রশ্ন তো অবশ্যই করাবো, কিন্তু তোমাদের এটাও ভাবতে হবে যে এর সঙ্গে তোমাদের রেলওয়ে ক্লাসও কিন্তু চলছে, তার সঙ্গে জিওমেট্রি ক্লাসও চলছে। ঠিক আছে, তো তোমাদের সবকটি ক্লাসই দেখতে হবে। এই সবকটি ক্লাস কেন দেখতে হবে? কারণ কেন আমি সেগ্রিগেট করেছি ভাবতে হবে তোমাদের। পিএসসির এই এক্সামগুলোতে মোরওভার একই ধরনের প্যাটার্নের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তো আমরা সেই প্যাটার্নকে ফলো করে এই প্রশ্নগুলো অ্যারেঞ্জ করছি। কিন্তু রেলের এক্সামে যখন যাব, সেখানে এই প্রশ্নগুলো অবশ্যই কার্যকরী হবে, এই প্রশ্নগুলো অবশ্যই হেল্প করবে, কিন্তু তার সঙ্গে অ্যাড হবে অ্যালজেব্রা, তার সঙ্গে অ্যাড হবে জিওমেট্রি, তার সঙ্গে অ্যাড হবে ট্রিগোনোমেট্রি, তার সঙ্গে অ্যাড হবে মেনসুরেশন। ঠিক আছে, তো এগুলোকেও তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং সেই দিকটা ভেবেই আমি কিন্তু রেলওয়ের ক্লাসও কন্ডাক্ট করছি। তো আমার যেহেতু টাইমের খুব অভাব, তোমরা সবাই জানো যে আমি কি করি, তো সেটা আর এখন বললাম না। তো এই দিকটা ভেবে আমি যেটা করব এখন থেকে, না এই ম্যাথ প্র্যাকটিস ক্লাসটা পার উইকলি 25টি করে প্রশ্ন সলভ তো আমি করাবো একটা ভিডিওতেই। চেষ্টা করব দুটো ভিডিও আনার, এবং তার সঙ্গে একটি রেলের ক্লাস করাবো, একটি রেলের ক্লাস করাবো যেটাতে আমি 20 থেকে 25টি প্রশ্ন সলভ করাবো, এবং সেটাতে ম্যাক্সিমাম জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন এবং অ্যালজেব্রা, এই চারটা দিক বেশি থাকবে। ঠিক আছে, তো তোমাদের এই প্র্যাকটিস ক্লাস থেকে কি হয়ে যাচ্ছে না, অ্যারিথমেটিক মোটামুটি ওভারঅল কমপ্লিট হচ্ছে, এবং 1000টা থেকে 2000টা ম্যাথ প্র্যাকটিস করার পর আশা করব যে অ্যারিথমেটিক একটা স্ট্রং জায়গায় পৌঁছে যাবে। তোমাদের এই এক্সামগুলোর জন্য ভাবতেই হবে না পরীক্ষা হলে গিয়ে, আর দেখেই তোমরা প্রশ্নের আনসার করতে পারবে। আর রেলওয়ের জন্য তোমাদের এই 4টি টপিক কিন্তু করার জন্য তোমাদের জিওমেট্রি যে স্পেশাল ক্লাস চলছে, একদম বেসিক থেকে তোমাদের বোঝানো হচ্ছে। একটি স্টুডেন্ট যে জিওমেট্রির এবিসিডিও জানে না, সেও শিখতে পারবে এই ক্লাসগুলো থেকে, এবং এমন শিখতে পারবে যে পরীক্ষা লেগে তার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবং এই কথাগুলো ভেবে আমাদের জিওমেট্রি ক্লাস তো চলবেই, তার সঙ্গে রেলের যে প্র্যাকটিস ক্লাসটি হচ্ছে, যেখানে 1000 ম্যাথ প্র্যাকটিস করাবো বলেছি রেলের জন্য, সেখানেও কিন্তু আমি 25টি করে প্রশ্নই সলভ করাবো অথবা 20টি করে প্রশ্ন সলভ করাবো। তো 10টি করে প্রশ্ন সলভ আমি প্রথম দুটো ক্লাসে দিয়েছিলাম, সেটা দেখার জন্য যে তোমরা কতটা অ্যাপ্রোচ করছো। যতটা বেশি ইন্টারাকশান তোমরা শো করবে, যতটা বেশি ইন্টারেস্ট তোমরা শো করবে, ততটাই ইন্টারেস্ট আমার মধ্যে আসবে এই প্রশ্নগুলো সলভ করাতে। ঠিক আছে, চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। তাহলে দেখি কোশ্চেন নাম্বার 21-এ কী বলা হয়েছে। বলা হয়েছে এ কোনো কাজ 10 দিনে করতে পারে, বি কাজটি করতে পারে 12 দিনে এবং সি কাজটি করতে পারে 15 দিনে। তারা কাজটি একসাথে করতে শুরু করে কিন্তু কাজ শুরু করার 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা, তাহলে আমার কাছে ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া হয়েছে। তাহলে এ একটি পুরো কাজ করতে 10 দিন সময় নেয়, বি সেই কাজই করে কত দিনে না 12 দিনে, আর সি সেই কাজ করে কত দিনে 15 দিনে। তাহলে আমরা সবাই জানি যে 10, 12 এবং 15-র এলসিএম করলেই আমি পেয়ে যাব টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে না 10, 12, 15-র এলসিএম, দ্যাট ইজ 60। এবার 60 ইউনিট ওয়ার্ক এ করছে 10 দিনে, তার মানে এ প্রত্যেক দিনে কত ইউনিট করে কাজ করছে না 60/10, দ্যাট ইজ 6 ইউনিট। তাহলে এটি 60 হলো কি না এর এফিসিয়েন্সি। সিমিলারলি বি এর এফিসিয়েন্সি কত হবে না 60/12, দ্যাট ইজ 5, আর সি এর এফিসিয়েন্সি কত হবে 60/15, দ্যাট ইজ 4। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, মানে একদিনে কতটা কাজ তারা করতে পারে সেটা আমরা পেয়ে গেলাম। দেখছি তারা একসাথে কাজ শুরু করেছে, তাহলে 6 + 4 10 + 5 15, তাহলে 15 ইউনিট ওয়ার্ক। 15 ইউনিট ওয়ার্ক হচ্ছে কত দিনে না 15 ইউনিট ওয়ার্ক হচ্ছে একদিনে, ইন 1 ডে। একদিনে 15 ইউনিট ওয়ার্ক করে তারা একসাথে, এ প্লাস বি প্লাস সি, এ বি এবং সি একসাথে একদিনে 15 ইউনিট ওয়ার্ক করে। তারা দুদিন একসঙ্গে কাজ করেছে, তাহলে দুদিনে কতটা কাজ হবে, তাহলে 15 × 2, দ্যাট ইজ 30 ইউনিট ওয়ার্ক। তাহলে 30 ইউনিট ওয়ার্ক অলরেডি হয়ে গেছে, তাহলে এখান থেকেই অঙ্ক শুরু হবে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক আমি জানি 60 ইউনিট, 30 ইউনিট ওয়ার্ক অলরেডি কমপ্লিটেড, তাহলে রিমেনিং ওয়ার্ক কত, রিমেনিং ওয়ার্ক হচ্ছে আমার কত না 60 - 30, দ্যাট ইজ 30 ইউনিট। ব্যাস, তাহলে 30 ইউনিট ওয়ার্ক করতে হবে কাদের না এ, বি এবং সিকে। এবার হয়েছে কি না এ
কিন্তু দুদিন পরে কাজ ছেড়ে চলে গেছে। তাহলে এখন এই 30 ইউনিট ওয়ার্ক আলটিমেট কাদের করতে হবে? না এই 30 ইউনিট ওয়ার্ক করতে হবে বি এবং সিকে, করতে হবে, বি ও সিকে একত্রে করতে হবে। কিন্তু হয়েছে কি, তারা কাজ বি এবং সি একসঙ্গে কাজ শুরু করলো, বি এবং সি একসঙ্গে কাজ শুরু করলো, কিছুদিন তারা কাজ করলো একসঙ্গে, তারপরে কি হয়ে গেল, সি চলে গেল। এবং সি কখন চলে গেল? না কাজ ধরলাম শেষ হয়েছে এখানে গিয়ে, এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 4 দিনের গ্যাপ। তার মানে বলা হয়েছে দেখো যে 4 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেছে। কার 4 দিন আগে? না কাজ শেষ হওয়া 4 দিন আগে। তাহলে কাজটা এখানে গিয়ে শেষ হচ্ছে, এবং এই শেষ হওয়ার 4 দিন আগে এখানে সি কী হয়ে গেছে, না চলে গেছে। তার মানে এখানে শুধু কাজ করেছে কে? এই 4 দিন কে কাজ করেছে? বি কাজ করেছে। আর এই যে টাইম গ্যাপটা, এখানে কে কাজ করেছে? না বি এবং সি কাজ করেছে। তাহলে এখানে যদি এন ডেজ কাজ হয়, আর এখানে তাহলে 4 ডেজ কাজ হয়েছে, তাহলে n + 4 টোটাল এই দিন কাজ হয়েছে, এবং যেখানে কত ইউনিট কাজ হয়েছে? না 30 ইউনিট কাজ হয়েছে। এবার আমাকে নির্ণয় করতে হবে টোটাল কাজটি কতদিন চলেছিল। তাহলে আমি আগে নির্ণয় করবো এই 30 ইউনিট ওয়ার্ক কাজ করতে বি এ প্লাস সি এবং বি মিলে টোটাল কতদিন টাইম নিয়েছে। এবার দেখো এখানে একটি কনফিউশন আছে যে এখানে বি প্লাস সি কাজ করলো কতদিন আমি জানি না। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটা স্পেশাল ট্রিক্স হচ্ছে, এই যে 4 দিন যেখানে সি কাজ করেনি সেখানে তোমাকে সিকে কাজ করাতে হবে। তাহলে হবে কি, তাহলে সি যদি এই 4 দিন এক্সট্রা কাজ করে, তাহলে একদিনে সে 4 ইউনিট কাজ করে, তাহলে 4 দিনে সে 4 × 4 16 ইউনিট ওয়ার্ক বেশি করবে, তাহলে টাইম সেই একই থাকবে, মানে টাইম n + 4ই থাকবে, শুধু 16 ইউনিট ওয়ার্ক বেশি হয়ে যাবে। তাহলে এতে সুবিধা কী হবে? এতে সুবিধা এটা হবে যে বি প্লাস সিকে আমি পুরো দিনটাই কাজ করাতে পারবো, আমার কোথাও ব্রেক হবে না। তাহলে পুরো দিনটাতেই আমি সব দিনেই বি প্লাস সিকে কাজ করাতে পারছি। কিন্তু কাজ কত বেড়ে গেল? ছিল 30 ইউনিট ওয়ার্ক, সি 4 দিন এক্সট্রা কাজ করায় 16 ইউনিট ওয়ার্ক বেড়ে গেল। তাহলে নাও রিমেনিং ওয়ার্ক কত হলো? তাহলে এখন রিমেনিং ওয়ার্ক কত হলো? না রিমেনিং ওয়ার্ক হয়ে গেল 30 + 16, দ্যাট ইজ 46 ইউনিট। আর এই 46 ইউনিট ওয়ার্ক করবে কে? না বি প্লাস সি একত্রে। তাহলে বি প্লাস সি একত্রে 5 + 4 9 ইউনিট ওয়ার্ক করে একদিনে। তাহলে 46 ইউনিট ওয়ার্ক করতে কদিন সময় নেবে? না 46/9 ডেজ টাইম লাগবে তাদের এই কাজটি করতে। তাহলে আলটিমেট এই যে টাইমটা আমার নির্ণয় করা দরকার ছিল n + 4, সেই টাইমটি আমার পেয়ে গেলাম কত? না 46/9। তারপর আমার নির্ণয় করতে কী হবে, না কত দিনে কাজ শেষ হয়েছে। তাহলে আমরা দেখেছিলাম যে প্রথমে 2 দিন কাজ হয়েছিল, তাহলে 2 আর এখানে 46 + 9, তার মানে 2 + 46/9 দিনে, 2 + 46/9 দিনে আমার কাজটি শেষ হয়েছে। তাহলে 9 × 2 দ্যাট ইজ 18, 18 + 46 64/9। কত হলো? 64/9 দিন। তার মানে অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা না বুঝতে পারোনি তারা আমাকে একবার কমেন্টে জানাবে। খুবই সুন্দর একটি প্রশ্ন। আবার এখান থেকে যদি আমাকে এনের ভ্যালু নির্ণয় করতে হতো যে বি একা কতদিন বি প্লাস সি, বি এবং সি একত্রে কতদিন কাজ করেছিল, তাহলে আমি কি বলবো? না n + 4 = হচ্ছে 46/9, n + 4 = 46/9, এবং সেখান থেকে আমি এনের ভ্যালু পেয়ে যাব। তো প্রত্যেকটা পার্টের ভ্যালু তোমরা এখান থেকে পেয়ে যাবে। শুধু তোমাদের কি বুঝতে হবে, না আলটিমেট আমি কাজটা কীভাবে করাচ্ছি। ঠিক আছে? তো না বুঝতে পারলে আমাকে কমেন্টে একবার জানাবে, আমি আরেকবার পরের দিন এই ধরনের প্রশ্ন সলভ করবো, বা এই ধরনের প্রশ্নের ওপর একটা ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্ন। কী বলা হয়েছে কোশ্চেন নাম্বার 22-তে, একটি বিশেষ সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করা হলো। খুব ভালো কথা। তার মানে 43,628, তাহলে একে ভাগ করা হচ্ছে, তার মানে এ কি না এ হচ্ছে ভাজ্য। ওকে, তাহলে একে ভাগ করা হচ্ছে কোনো একটি সংখ্যা দিয়ে, ধরলাম n দিয়ে। ভাগ করার ফলে কী হলো? ভাগফল এবং ভাগশেষ পাওয়া গেল যথাক্রমে 76 এবং 536। তাহলে 76 হয়ে গেল আমার কি না ভাগফল, এবং রিমাইন্ডার কত হলো? ভাগশেষ কত হলো? না 536। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে আমাকে নির্ণয় করতে হবে বিভাজকটি কী ছিল, মানে বিভাজক বা ভাজক। তার মানে এনের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি জানি যে এন হচ্ছে ভাজক, 76 হচ্ছে কি ভাগফল, আর 536 কি না ভাগশেষ, আমরা সবাই জানি। ওকে, আর আমরা এটাও জানি যে ভাজ্য সমান কি
না ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো? সরি, এখানে গুণের চিহ্ন দিতে হবে, আমি যোগ চিহ্ন দিয়ে ফেলেছি। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো, তাহলে এই যে ফর্মুলাটা আমরা সবাই জানি, বাচ্চাবেলা থেকে পড়ে আসছি। ওকে, তাহলে এবার দেখো এখানে ভাজ্যর ভ্যালু মানে নির্ণয় করতে হবে। ভাজ্য কি? 43628, 43628। ভাজক কত আমি জানি না, n। ভাগফল কত? 76। ভাগশেষ কত? 536। ব্যাস, এবার তুমি কি করবে না দাদা, 43628 মাইনাস 536 করবো, তারপর বিয়োগফলকে আমি 76 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই এনের ভ্যালু পেয়ে যাবো। না, যদি আমাকে চাকরির পরীক্ষায় ক্র্যাক করতে হয় তাহলে আমি এত কিছু করবো না, আমার সময় নেই আমার হাতে এত। আমি শুধু ইউনিট ডিজিট দিয়ে এই অঙ্কের আনসার নির্ণয় করতে পারবো, শুধুমাত্র ইউনিট ডিজিট দিয়ে। দেখো, তাহলে ইউনিট ডিজিট মানে কি? একক স্থানীয় সংখ্যা। তাহলে 43628 এর একক স্থানীয় সংখ্যাকে শুধু 8, ঠিক আছে? এন আমি জানি না, আমি এনেরও কী নির্ণয় করব না, এনেরও আমি একক স্থানীয় সংখ্যায় নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমি 76 একক স্থানীয় সংখ্যা কি দেখতে পাচ্ছি? 6। 536 একক স্থানীয় সংখ্যাকে না 6। তাহলে এবার আমাকে বলো, আমাকে আলটিমেট 8 পেতে হবে। তাহলে 6-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে, তাহলে 6-এর সঙ্গে আমায় কী যোগ করলে 8 হয়? 6-এর সঙ্গে আমাকে 2 যোগ করলে তবে 8 হবে। তার মানে এখানে আমার এই যে গুণফল n × 6, এই গুণফলের ইউনিট ডিজিট কী হবে? 2 হবে। তাহলে এবার বলো, এনের জায়গায় কী কী রাখলে আমি ইউনিট ডিজিট 2 রাখতে পারবো, 2 পেতে পারবো? তুমি বলো এনের জায়গায় আমি যদি 2 রাখি, তাহলে 6 দুগুণে 12, তাহলে কী হবে? 2 পাবো ইউনিট ডিজিট। আবার এনের জায়গায় যদি আমি 7 রাখি, 6 7 42, তাহলেও আমি পাবো কি? 2 ইউনিট ডিজিট। তাহলে আয়দার আমার যে আনসার হবে, এনের যে ভ্যালু পাবো, তার ইউনিট ডিজিট আয়দার হতে পারে 2 অর হতে পারে কি 7। এবার বলো আনসার কী হবে? দেখো এখানে কোনো ইউনিট ডিজিট 2 আছে, 4টে অপশনের মধ্যে কোথাও ইউনিট ডিজিট 2 আছে না। এতে কি দেখতে পাচ্ছি? 536, 6। সিতে কি দেখতে পাচ্ছি? 765, 5 ইউনিট ডিজিট। ডি অপশানে কি দেখতে পাচ্ছি? 567, ইউনিট ডিজিট কত? 6। তোমরা অনলি অপশান বিতে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কি? 7। তাহলে 7 তো আমার হতে পারে, তার মানে আনসার কী হবে? অপশান বি। কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ইউনিট ডিজিট বা একক স্থানীয় সংখ্যা দিয়ে প্রশ্নের সলভ হয়ে যাবে। চলে যাই পরের প্রশ্নে। কী বলা হয়েছে? দুটি সংখ্যা যে দুটি 13-র চেয়ে বেশি। খুব ভালো কথা। তাহলে দুটি সংখ্যা যে দুটোই কি 13-র থেকে বেশি, তার মানে এক্স আর ওয়াই এই দুটো সংখ্যা, এবং দুটোই কি গ্রেটার দেন 13। এটা হচ্ছে ফার্স্ট শর্ত। এবার কি বলা হলো? এদের গসাগু এবং লসাগু যথাক্রমে 13 অ্যান্ড 273। খুব ভালো কথা। আমাকে এইচসিএফ বলা হয়েছে, এক্স এবং ওয়াইয়ের কী বলা হয়েছে? এইচসিএফ বলা হয়েছে কি? 13। আর এলসিএম বলা হয়েছে লসাগু কত না 273। খুব ভালো কথা। তাহলে ওই দুটো সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে আমি আগে সংখ্যা বের করব, তারপর কি করব? যোগফল নির্ণয় করব। তোমাদের মনে রাখতে হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমায় কী করতে হবে না, তোমার দেখেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এলসিএম বাই এইচসিএফ। আর তোমরা জানো কি এলসিএম বাই এইচসিএফ করলে কী পাও না? এলসিএম বাই এইচসিএফ করলে আমরা কী পাবো না? এই যে দুটো সংখ্যা এক্স এবং ওয়াই, এই দুটো সংখ্যার রেশিওর যে দুটি টার্ম তাদের গুণফল পাবো। বোঝা গেল? বলবে না দাদা বুঝতে পারলাম না। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। ধরো তোমাকে বললো 12 এবং 16, 12 এবং 16 এদের এলসিএম কত? তুমি বলো 12 এবং 16-র এলসিএম হচ্ছে কত না? 12 আর 16-র এলসিএম হচ্ছে 48। আর এইচসিএফ কত? তুমি বলো এইচসিএফ হচ্ছে কত না? এইচসিএফ হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবার দেখো 48/4 এলসিএম বাই এইচসিএফ করলে আমরা কী পাই? 48/4 করলে আমরা কত পাবো? 12 পাবো। তাহলে এই 12টা আলটিমেট কি? এই 12 কি? 12 তোমরা যদি দেখো এই 12 আর 16-র যদি তোমরা রেশিও নির্ণয় করো, রেশিও কী হবে? বলো দাদা রেশিও হবে 4 দিয়ে কাটছে এখানে 3, 4 দিয়ে কাটছে এখানে 4, তাহলে 3:4 হচ্ছে এদের রেশিও। তাহলে 3 আর 4 হচ্ছে কি রেশিওর দুটি টার্ম। এই দুটি টার্মের গুণফল দেখো কত না 12, আর সেই 12ই হচ্ছে এই 12 বাবা। সেই 12 হচ্ছে সেই 12ই হচ্ছে এই 12। তার মানে 12কে আমি কী লিখতে পারি? তাহলে 12কে যেমন আমি আয়দার 3:4 মানে 3 × 4 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে সেই দুটো সংখ্যার গুণফল। সেই দুটো সংখ্যা কী না? সেই দুটো সংখ্যা হচ্ছে রেশিওর দুটি টার্ম। এবং অবশ্যই এরা কি, আমরা যখন রেশিও নির্ণয় করি যে রেশিও পাই তার আলটিমেট কী হয় না? কো প্রাইম নাম্বার হয়, তাদের আর ভাঙা যায় না, তাই তো? তার মানে কি তারা কো প্রাইম নাম্বার, তার মানে তাদের কো প্রাইম নাম্বারের গুণফল হিসেবে ভাঙতে পারি। 3 × 4ও হতে পারে একটি, অপরটি কী হতে পারে না 1 × 12ও হতে পারে।
ঠিক আছে। তো এবার আমরা কী পেলাম, এই যে দুটো সংখ্যা পেলাম 3 আর 4, এরা হচ্ছে কি রেশিওর দুটো টার্ম, অথবা 1:12 হতে পারে। ঠিক আছে, কারণ দুটো ভ্যালু আমরা পেতে পারি। 1:12 কি, এরা কোপ্রাইম নাম্বার। তাহলে আমরা সংখ্যাগুলো কী কী হতে পারে, যেমন 12-16 হতে পারে, এদের এলসিএম 48 এবং এইচসিএফ 4। সিমিলারলি 1 ইন্টু আমরা কী করে এই রেশিও থেকে আমরা কী করে সংখ্যাগুলো পাই না, রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে এইচসিএফ গুণ করে। এইচসিএফ কত ছিল, এখানে 4 ছিল। তাহলে আর একটা সংখ্যা কী হতে পারে, 4 এবং 48 হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এখানে কী দেখতে পাচ্ছি না, এলসিএম আর এইচসিএফ দেওয়া আছে সিমিলারলি, এবং দুটো সংখ্যার কী দেওয়া আছে না, প্রত্যেকটাই 13 থেকে বড়, এই শর্তটা দেওয়া আছে। তাহলে এবার দেখতে পাচ্ছি যে এলসিএম বাই এইচসিএফ করলে কী পাবো না, ধরো এলসিএম বাই এইচসিএফ করলে আমরা পাবো 273/13। তাহলে দেখতে পাচ্ছি 13 আর 273 কাটাকুটি হয়ে 13×2=26, আর হচ্ছে 13×1=13, 21 হয়ে যাবে। তাহলে এই যে 21, এই 21 কি না, এক্স এবং ওয়াই এর রেশিওর দুটি টার্মের গুণফল। তার মানে 21কে আমি কী করতে পারি না, দুটি সংখ্যার গুণফল হিসাবে ভাঙতে পারি, দুটি সংখ্যার গুণফল হিসাবে লিখতে পারি যে দুটো সংখ্যার এইচসিএফ কি 1, বা যে দুটো সংখ্যা পরস্পর কোপ্রাইম নাম্বার, সে দুটো সংখ্যা কী হতে পারে না, একটি সংখ্যা হতে পারে 1, অপর সংখ্যা 21, একটি সংখ্যা হতে পারে 3, অপর সংখ্যা হতে পারে 7, এই দুটো পেয়ার হতে পারে। ঠিক আছে, এবার বলবো যে এই দুটো সংখ্যা হচ্ছে কি এদের রেশিও। তাহলে এদের নাম্বারগুলো কী কী পাবে না, আমরা জানি যে রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে এইচসিএফ গুণ করলে আমি কী পেয়ে যাব, নাম্বার পেয়ে যাব। তাহলে 1-এর সঙ্গে এইচসিএফ গুণ করবো মানে 13 হয়ে যাবে, আর 21 × 13 হবে একটা সংখ্যা। এবার দেখো এই দুটো কি নাম্বার হতে পারে, এই দুটো কি আমার নাম্বার হতে পারে, তুমি না হতে পারে না, কারণ কি প্রত্যেকটা নাম্বার 13 থেকে বড়, কিন্তু 13 কি 13 থেকে বড় না, তার মানে এই অপশানটা আমার হাতে হতে পারেই না, এই অপশানটা আমার আনসার হতে পারে না। তাহলে একমাত্র 3 আর 7 এর প্রত্যেকটা টার্মের সঙ্গে যদি 13 গুণ করি, তবেই আমি কি পাবো না, প্রত্যেকটা সংখ্যা 13 থেকে বেশি পাবো। তাহলে 3 × 13 এবং 7 × 13, তাহলে এদের যোগফল আমার নির্ণয় করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সংখ্যা। নির্ণয় সংখ্যা কী কী না, 3 × 13 এবং 7 × 13, মানে 13×3=39 আর 7×13=91। তাহলে এদের যোগফল কত হবে, 3 দাদা এখান থেকে 13 কমন নিয়ে নিন, আর 3 + 7 যোগ করলে তো 10, তার মানে 130 হয়ে গেল আমার রিকোয়ার্ড আনসার, অপশান ডি। তো বোঝা গেছে আশা করি। কোশ্চেন নাম্বার 24 দেখো কী বলা হয়েছে না, প্রতি কেজি 126 টাকা এবং প্রতি কেজি 135 টাকা, এই দুই প্রকারের চায়ের সঙ্গে তৃতীয় এক ধরনের চায়ের মিশ্রণ হলে মিশ্রণের এদের অনুপাত দাঁড়ায় 1:1:2। তার মানে প্রাতি বাংলা ভাষায় 3 রকমের চা 1:1:2 অনুপাতে মেশানো হয়েছে, যেখানে প্রথম প্রকারের চায়ের প্রতি কেজির দাম 126 টাকা, দ্বিতীয় প্রকারের চায়ের প্রতি কেজির দাম 135 টাকা, আর তৃতীয় প্রকারের চায়ের প্রতি কেজির দাম আমি জানি না। বলা হয়েছে মিশ্রণের প্রতি কেজির মূল্য হয় 153 টাকা। তাহলে তৃতীয় ধরনের চায়ের মূল্য কত ছিল, প্রতি কেজির মূল্য কত ছিল, সেটাই আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে অ্যাভারেজের ডেভিয়েশন পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজতম পদ্ধতি এই ধরনের প্রশ্নের সমাধান করার, এবং আমি তোমাদের দেখিয়েছি কীভাবে ডেভিয়েশন পদ্ধতিতে অ্যাভারেজ নির্ণয় করতে হয়। ডেভিয়েশন আর কিছুই নয়, অ্যাকচুয়াল অ্যাভারেজ এবং যেটা অ্যাভারেজ হওয়া উচিত তাদের মধ্যে কি ডিফারেন্স, তাই তো। যেমন কি দেখি একবার, বলা হয়েছে 3 প্রকারের চা, প্রথম টাইপ, ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ আর থার্ড টাইপ। এই তিনটে চাকে কী করা হয়েছে, মেশানো হয়েছে, মিশিয়ে একটি মিক্সচার তৈরি করা হয়েছে। খুব ভালো কথা। ফার্স্ট টাইপের চায়ের প্রত্যেক কেজির দাম কত, 126। সেকেন্ড টাইপের চায়ের প্রত্যেক কেজির দাম কত, 135। থার্ড টাইপের চায়ের প্রতি কেজির দাম আমি জানি না। আচ্ছা, তার আগে দেখিনি এটা কী রেশিওতে মিশ্রিত করা হয়েছে। না, এরা 1:2, মানে 1 ইউনিট ফার্স্ট টাইপ চা, সেকেন্ড টাইপ চাও 1 ইউনিট, এবং থার্ড টাইপ চা 2 ইউনিট মেশানো হয়েছে। তাহলে এই অনুপাতে মিশ্রিত করা হয়েছে। ওকে, তাহলে আলটিমেট দেখা গেল যে প্রথম টাইপের চায়ের বলা হয়েছে প্রতি কেজির মূল্য 126 টাকা, দ্বিতীয় টাইপের চায়ের প্রতি কেজির মূল্য হচ্ছে 135 টাকা, আর তৃতীয় টাইপের চায়ের প্রতি কেজির মূল্য আমি জানি না, আমাকে নির্ণয় করতে হবে। আর মিক্সচারের প্রতি কেজির মূল্য বলা হয়েছে 153 টাকা, 153 টাকা। তাহলে আমি কি জানি যে যদি মিক্সচারের প্রতি কেজির মূল্য 153 হতে হয়, তাহলে ফার্স্ট টাইপের চায়ের প্রতি কেজির মূল্য 153 হতে হবে, সেকেন্ড টাইপের চায়ের প্রতি কেজির মূল্য 153 হতে হবে, এবং থার্ড টাইপের চায়েরও প্রতি কেজির মূল্য 153ই হতে হবে, তাই তো। এটাই হচ্ছে লিটারাল মিনিং, যে কী করে মিক্সচারের অ্যাভারেজ প্রাইস বা প্রতি কেজির চায়ের দাম 153 হতে পারে না, এই শর্তে হতে পারে, কিন্তু তা হয়নি। আর একটা কথা দেখো, এখানে
খুব ইম্পর্ট্যান্ট একটি জায়গা, সেখানে হচ্ছে যে প্রথম প্রকার চেয়ে আমি 1 ইউনিট মিশিয়েছি, সেকেন্ড প্রকার চেয়েও আমি 1 ইউনিট মিশিয়েছি, কিন্তু থার্ড টাইপ চেয়ে আমি 2 ইউনিট বসিয়েছি। মানে এখানে 1 কেজির গল্প নেই, 2 কেজির গল্প আছে। তাহলে 1 কেজির দাম যদি 153 হতে হয়, তাহলে 2 কেজির দাম কত হবে? তাহলে 153 ইন্টু 2 করতে হবে, তার মানে 2 3 6 আর 2 15 30, মানে 306 টাকা হচ্ছে। 306 টাকা ছিল, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখে ডেভিয়েশন কত হচ্ছে। তাহলে দেখো এখানে ডেভিয়েশন কত না 153 মাইনাস 126, তার মানে কত হচ্ছে না 27 টাকা। তাহলে 27 টাকা এখানে মাইনাস, কারণ কি আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ তো এটা হওয়া উচিত, কিন্তু এখানে দেওয়া আছে অ্যাভারেজ কত 126, প্রতি কেজির দাম কত 126, তার মানে ডিফারেন্স কত না -27। তাহলে এখানে দেখতে পাচ্ছি 135, এখানে 153, তাহলে ডিফারেন্স কত না 153 মাইনাস 135, তার মানে হচ্ছে কত না -18। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। তাহলে এই দুটো জায়গায় দেখতে পাচ্ছি -27 -18, তার মানে -45 ডেভিয়েশন আছে, -45 ডেভিয়েশন আছে। তাহলে এখানে যে ছিল এই জিজ্ঞাসা চিহ্ন ধরলাম যে এখানে প্রতি কেজির দাম ধরলাম n আছে, প্রতি কেজির দাম ধরলাম n, প্রতি কেজির দাম হচ্ছে n, কিন্তু এখানে 2 কেজি আছে, তাহলে আমি ধরে নেবো যে 2 কেজির দামই হচ্ছে n, 2 কেজির দামই হচ্ছে n। তাহলে এখানে ডেভিয়েশন কত হওয়া উচিত? তাহলে এই যে -27 আর -18 এরা মিলে কত হয়েছে -45। তাহলে এই -45 ডেভিয়েশনকে আমার কী করার জন্য, নালিফাই বা জিরো করার জন্য আমায় কী করতে হবে, এখানে ডেভিয়েশন +45 হতে হবে, এখানে ডেভিয়েশন +45 হতে হবে। তাহলে 306 +45 করে আমাকে এখানে কত হবে আনসার, এনের ভ্যালু কত হবে না 306 +45 করলে আমি কত পাবো না 351। তাহলে এনের ভ্যালু আমি পেয়ে গেলাম 351। কিন্তু এই এনের ভ্যালুটা কত কেজির ভ্যালু বা কত ইউনিটের ভ্যালু না 2 ইউনিটের ভ্যালু, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে প্রতি কেজির দাম বা প্রত্যেক ইউনিটের দাম। তাহলে 1 ইউনিটের দাম কত হবে, 351/2 হয়ে যাবে আমার প্রতি ইউনিটের দাম তৃতীয় প্রকারের চায়। আর 351/2 মানে হচ্ছে কত 175.50 টাকা। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে যে ডেভিয়েশন মেথড দিয়ে কী করে আমি অ্যাভারেজ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তোমরা এটাও করতে পারতে যে এখানে 153 করে এখানে 45 ডেভিয়েশন হচ্ছে, তাহলে প্রত্যেকে যদি ডেভিয়েশন কত হবে না 45/2 অ্যান্ড দ্যাট ইজ 22.50। তাহলে 153 + 22.50 তোমরা করতে পারতে, সেখানেও কোনো ভুল ছিল না। কিন্তু সেখানে তোমাদের প্রবলেম কী হতে পারে যে এখানে 2 দিয়ে ভাগ করাটা অনেক সময় মানুষ ভুলে যায়, অনেক সময় অনেক স্টুডেন্ট কী করে না 2 দিয়ে ভাগ করতে ভুলে যায়, বা যত ইউনিট আছে তত ইউনিট দিয়ে ভাগ করতে ভুলে যায়, এবং সেই ভুলটা যে না হয় তাই জন্য আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে বলি, যেখানে যত ইউনিট আছে তত ইউনিটই থাক না, তাহলে তত ইউনিটের দাম বের করে নাও। আমি ধরে নিয়েছি কি অ্যাভারেজ 153, মানে প্রত্যেকেরই দাম 153, তাহলে 2 ইউনিটের দাম কত না 153 × 2 মানে 306। তাহলে এই যে ডেভিয়েশন, এই ডেভিয়েশনকে নালিফাই করার জন্য এখানে 2 ইউনিটের দামে কত গ্যাপ থাকতে হবে না 45 প্লাস গ্যাপ থাকতে হবে, তাই তো? তাহলে +45 করলে কত হবে 351, কিন্তু এটা 2 ইউনিটের দাম, তাহলে এখানে যদি 3 ইউনিট থাকতো আমি 3 দিয়ে ভাগ করতাম, যদি n ইউনিট থাকতো n দিয়ে ভাগ করতাম। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলে যাই পরের প্রশ্নে। একটি পরীক্ষায় 17% পরীক্ষার্থী ফেল করেছে, খুব ভালো কথা, বাংলায়, এবং 18% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। 5% পরীক্ষার্থী বাংলায় এবং ইংরেজিতে 2 বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই 2 বিষয়ের যারা পাস করেছে তাদের শতকরা হার কত? তাহলে আমরা এক লাইনে এই ধরনের প্রশ্নের গল্প বলতে পারি। আগে আমার নির্ণয় করতে হবে কি টোটাল ফেল কত করেছে, টোটাল ফেল কত করেছে, কত করেছে না দেখতে পাচ্ছি 17% কী করেছে বাংলায় ফেল, 18% ইংরেজিতে ফেল, উভয় বিষয়ে ফেল কত 5%। তাহলে একদম ডাইরেক্ট কথা বলে দিচ্ছি, ডাইরেক্ট আনসার 17% আমি দেখতে পাচ্ছি কী করেছে বাংলায় ফেল, আর 5% উভয় ফেল। তাহলে যে কোনো একটা নাম্বার থেকে আইদার 17 অথবা 18 থেকে যে কোনো একটি থেকে আমি 5 বিয়োগ করে দেবো, এবং অপর নাম্বারটিকে কী করে দেবো ডাইরেক্ট যোগ করে দেবো। তার মানে কি যদি 17% থেকে 5% আমি বিয়োগ করি, 17 থেকে 5 বিয়োগ করে দিই, তাহলে আমাকে কি ডাইরেক্ট 18 যোগ করে দিতে হবে, অথবা যদি 18 থেকে 5 বিয়োগ করে দিই, 18 থেকে কী করি না 5 বিয়োগ করে দিই, তাহলে আমাকে তার সঙ্গে 17 যোগ করে দিতে হবে। আশা করি বোঝা গেল। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু একই আনসার বেরোবে, 17 - 5 দ্যাট ইজ 12 + 18 30, 18 - 5 13 + 17 30। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 30% আমার টোটাল ফেল, 30% আমার টোটাল ফেল। তাহলে পাস কত আমরা জানি
টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত 100, যেহেতু পার্সেন্টেজে হিসেব হচ্ছে, তার মানে পাস কত হয়েছে, না শতকরা হার কত, পাসের শতকরা হার কত, না আলটিমেট দেখতে পাবো 30% আমি ফেল দেখতে পাচ্ছি, টোটাল ফেল, তাহলে পাস কত হবে, না 100 - 30 অ্যান্ড দ্যাট ইজ 70%। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই ধরনের প্রশ্নের সমাধান খুব সহজে বোঝা যায়। দেখো এই ভেন ডায়াগ্রামটা বুঝিয়ে দিত আমাদের। দেখো এই হচ্ছে একটা ক্লোজ এরিয়া, এই ক্লোজড এরিয়ার মধ্যে সমস্ত ছাত্র বসে আছে, যাকে আমরা ভেন ডায়াগ্রামে ইউ বা ইউনিয়ন দিয়ে প্রকাশ করে থাকি। তার মানে এই যে পুরো ক্লোজ এরিয়ার মধ্যে টোটাল 100 জন স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে, তাদের মধ্যে কিছু পাস কিছু ফেল। আমাকে ফেলের গল্প বলেছে, আমি ফেলের ডায়াগ্রাম আঁকবো, তাহলে দুটো সার্কেল অঙ্কন করলাম, এটি হচ্ছে একটি সার্কেল এবং এটি হচ্ছে আরেকটি সার্কেল। এবার এটা কেন একটা অপরকে ছেদ করে চলে গেল, কারণ কিছু সংখ্যক স্টুডেন্ট যারা উভয় বিষয়ে ফেল করেছে। তার মানে এই যে সার্কেলটা, এই সার্কেলটা প্রকাশ করছে ধরো বাংলায়, বেঙ্গলিতে ফেল, ঠিক আছে, বেঙ্গলিতে ফেল করেছে এরা। আর এই সার্কেলটি প্রকাশ করেছে ইংলিশে ফেল, ইংলিশে ফেল করেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ উভয় বিষয়ে ফেল করেছে। ওকে, তাহলে এবার আমি নির্ণয় করবো যে টোটাল ফেল। দেখো টোটাল ফেল আমি যখন এই দুটো সার্কেলকে দুবার নিচ্ছি, মানে 17 + 18, এখানে কত 17 আর এখানে হচ্ছে 18, 17 + 18 করে দিলে এই জায়গাটা আমার দুবার নেওয়া হয়ে যাচ্ছে, এই জায়গাটি আমাকে দুবার নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে আমি কী করবো, একবার একে বাদ দিয়ে দেবো এবং তাই জন্যই আমার এটা করে 17 - 5 + 18। এবার এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হবে দেখো, খুব ভালো করে বুঝবে। এবার দেখো আমি যদি এই উভয় জায়গাটাকে একবার নিতে চাই, আমাকে ছবিটা কীরকম হবে গো, ছবিটা হবে এরকম। দেখো ছবিটা হবে এরকম, এইটা হচ্ছে আমার টোটাল ফেল। এই যে ছবিটা আমি আঁকলাম এখন, এটাই হচ্ছে টোটাল ফেল। তাহলে এবার আমাকে বলো এই যে অর্ধেক চাঁদ, এই যে জায়গাটা অর্ধেক চাঁদ, এই জায়গাটার ভ্যালু কত, না আলটিমেট এই যে জায়গাটা বসেছিল কতজন, 5 জন, 17% টোটাল ছিল আর 5% ছিল কি উভয় বিষয়। তাহলে এই জায়গাটায় বসে আছে 5 জন। তাহলে এই জায়গাটা যদি বাদ দিয়ে দিই এখান থেকে, তার মানে আলটিমেট আমি কী করলাম, না এই 17 থেকে 5 বিয়োগ করলাম, 17 থেকে 5 বিয়োগ করলাম, তার মানে হয়ে গেল কত এখন 12, আর 12 + 18 করলে কী হলো, টোটাল ফেল হয়ে গেল। আমি এটা আরেকবার কী করতে পারতাম, এটা হচ্ছে ফার্স্ট টাইপটি। আরেকটা আমি কী করতে পারতাম, দেখো খুব ভালো করে বুঝবে, এটি কিন্তু খুব দারুণ জায়গা, যেটা বোঝার কিন্তু খুব দরকার আমাদের। এবার দেখো আর আমি কী করতে পারতাম, এবার যদি আমি এই দিকে বাদ দিতাম তাহলে কী করতাম, এরকম করতাম। দেখো এটি হচ্ছে আমার সেকেন্ড পিকচার, যেখানে আমি কী করতে পারি, পুরো বাংলাটাকে একবার নেবো, পুরো বাংলায় ফেল, পুরো বাংলায় ফেল কত 17, আর এই যে জায়গাটা, এই জায়গাটা কত হয়ে গেল, না 18 - 5 মানে 13, তাহলে 17 + 13 কত 30, এটি হচ্ছে এই পার্টটি। তাহলে দুটো পার্টি বোঝা গেল যে কেন আমি এরকম করেছি। তাহলে টোটাল ফেল আমার নির্ণয় করতে গেলে আমাকে এই যে জায়গাটা কোয়েনসাইড করছে, এই জায়গাটা আমাকে কী করতে হবে, একবার বিয়োগ করতে হবে, ঠিক আছে, এবং তার গ্রাফিক্যাল বা পিকচার রিপ্রেজেন্টেশন হচ্ছে কি এরকম। তাহলে টোটাল ফেল কত হলো, 17 + 13 30। তাহলে এই টোটাল সার্কেলের মধ্যে কতজন আছে পেয়ে গেলাম। তাহলে এই বাকি জায়গায়, এই যে জায়গাটা যারা বসে আছে এরা হচ্ছে পাস। তাহলে এই জায়গায় কতজন বসে আছে, না 100 - 30, দ্যাট ইজ 70%। কারেক্ট ডি অপশান হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট থাকার কথা নয়। চলে যাই পরের প্রশ্ন। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন যা প্রতি ঘন্টায় 30 কিমি গতিতে চলছে, একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে। তারা সবসময় জানি যে ট্রেন যখন একটি কোনো মানুষকে অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই তো। তাহলে 100 মিটার আমি দেখতে পাচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে 100 মিটার সে অতিক্রম করবে, তাই তো, যা প্রতি ঘন্টা 30 কিমি গতিতে চলছে, ঠিক আছে। তাহলে আমরা কী করব, না সবসময় জানি যে ডিস্টেন্স বাই কী করবো, না ডিস্টেন্স বাই স্পিড করলে আমি কী পেয়ে যাবো, না টাইম পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় এখানে মিটার আছে, এখানে কিলোমিটার/ঘন্টা আছে, তাই তো। তাহলে 30কে আমি কী করলে মিটার/সেকেন্ডে ট্রান্সফার করতে পারি, কিলোমিটার/আওয়ারকে সবসময় কী করতে হয়, না 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, তবেই আমরা সেটা কী করতে পারি, না মিটার/সেকেন্ড ট্রান্সফার করতে পারি। নিচে 5 ওপরে 18, গল্প শেষ। তাহলে দেখো একটি শূন্য এখানে কেটে গেল, এখানে হচ্ছে কত 6 আর এখানে হচ্ছে 2, তার মানে 6 2 12 সেকেন্ডে আমার কী হবে, মানুষটিকে পুরোপুরি অতিক্রম করবে ট্রেনটি। অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। একটি নল একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পর ওই রকম আরও 3টি নল খুলে দেওয়া হলো, সব মিলিয়ে ট্যাঙ্ক ভর্তি হতে কতখানি সময় লাগবে। খুব ভালো কথা। এই ধরনের প্রশ্নের সহজ সমাধান আমি তোমাদের বলবো। দেখো কোনো রকম কোনো গল্প নয়। একটি নল একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। তাহলে ধরে নিলাম এইটি হচ্ছে আমার ট্যাঙ্ক, ঠিক আছে, এটি হচ্ছে আমার ট্যাঙ্ক। এবার 6 ঘন্টায় পুরো
ট্যাঙ্কটি ভর্তি হচ্ছে। তার মানে কি, ধরে নিলাম যে এই আমরা ছোটোবেলায় কীভাবে করতাম না, এই পুরো ট্যাঙ্কটিতে কত জল ধরলাম না, পুরো ট্যাঙ্কটিতে আমি বলতে পারি 6 ইউনিট জল ধরে। আমরা ছোটোবেলায় কী করতাম না, 1 ইউনিট ধরতাম। আমি 1 ইউনিট ধরবো না, আমি 6 ইউনিট ধরবো, কারণ কি এখানে 6 ঘন্টা আছে, তাই তো। তাহলে আমি ধরলাম যে টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক ইজ ইকাল টু 6 ইউনিট। আর টোটাল ক্যাপাসিটি মানে হচ্ছে কি টোটাল ওয়ার্ক। তাহলে 6 ইউনিট ওয়ার্ক করছে 6 ঘন্টায়, তাহলে নলটির এফিসিয়েন্সি কত না, প্রত্যেক ঘন্টায় কত করে করে না 6/6, দ্যাট ইজ 1 ইউনিট। তাহলে এটি হচ্ছে ট্যাঙ্কটির কি না এফিসিয়েন্সি। তাহলে প্রত্যেক ঘন্টায় সে 1 ইউনিট করে জল ভর্তি করছে। এবার কি বলা হলো না, ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পরে, তাহলে অর্ধেক অলরেডি ভর্তি হয়ে গেছে। তাহলে অর্ধেক ভর্তি হয়ে গেছে মানে কত ইউনিট ভর্তি হয়ে গেছে, 3 ইউনিট ভর্তি হয়ে গেছে, এই জায়গাটা ভর্তি হয়ে গেছে। তাহলে 3 ইউনিট অলরেডি ভর্তি হয়ে গেছে। তাহলে বাকি কত আছে না, বাকি রিমেনিং আর 3 ইউনিট আছে। ওকে, এবার কি করা হলো না, এই অর্ধেক ভর্তি হওয়ার পর, তাহলে অর্ধেক ভর্তি কত সময় লেগেছে, তাহলে আমরা জানি যে 6 ঘন্টায় ভর্তি করে, 6 ঘন্টায় সে 6 ইউনিট ভর্তি করে। তাহলে অর্ধেক ভর্তি হয়েছে মানে অলরেডি আমার 3 ঘন্টা টাইম লেগে গেছে, 3 আওয়ার্স টাইম অলরেডি ল্যাপস হয়। 3 ইউনিট ভর্তি করে কত সময় লেগেছে না, 3 আওয়ার্স টাইম অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। 3 আওয়ার্স টাইম অলরেডি সে নিয়েছে এই অর্ধেক ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি করতে। এবার বাকি অর্ধেক ভর্তি করার জন্য সে কী করলো না, ওই একই ধরনের আরও 3টে নল এখানে অ্যাড করলো, এখানে আরও 3টে নল অ্যাড করলো। তাহলে একই ধরনের মানে কি, যাদের প্রত্যেকের এফিসিয়েন্সি কত করে, 1 ইউনিট করে। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে এখন থেকে টোটাল কত ইউনিট জল ভর্তি হচ্ছে না, 4 ইউনিট জল ভর্তি হচ্ছে। 4 ইউনিট জল ভর্তি হচ্ছে কত ঘন্টায় না, 1 ঘন্টায়। তাহলে আমার কত ইউনিট জল ভর্তি করতে হবে, 3 ইউনিট জল ভর্তি করতে হবে। কত টাইম লাগবে, তাহলে আমরা সবসময় জানি যে টোটাল ওয়ার্ক বাই কি এফিসিয়েন্সি ইজ ইকাল টু কি টাইম। তাহলে টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক কত বাকি আছে, 3 ইউনিট টাইম বাকি আছে, 3 ইউনিট ওয়ার্ক বাকি আছে, বা 3 ইউনিট জল ভর্তি করতে হবে। আর এফিসিয়েন্সি কত না 4, তাহলে 3/4 টাইম লাগবে। 3/4 মানে কত গো না, 3/4কে আমি 60 দিয়ে গুণ করে দিই, তাহলেই আমি কী পেয়ে যাবো না, মিনিট পেয়ে যাবো। 4×15 = 60, 3×15 = 45। তাহলে 45 মিনিট আমার কী লাগবে না, টাইম লাগবে বাকি অর্ধেক 3 ইউনিট ভর্তি করতে। তাহলে এখানে ছিল 3 আওয়ার্স আর এখানে 45 মিনিটস। টোটাল কত টাইম লাগলো না, 3 আওয়ার্স বা 3 ঘন্টা 45 মিনিট। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। এটাই চেয়েছিল, দেখো ভর্তি করলে সব মিলিয়ে ট্যাঙ্ক ভর্তিতে কতখানি সময় লাগবে। তাহলে সব মিলিয়ে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগলো। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। চলে যাই পরের প্রশ্নে। কী বলা আছে, প্রতি বছর 5% সুদের হারে কয়েক বছরে কিছু টাকা সুদে মূলে তার 3 গুণ হয়ে দাঁড়ায়, সময়সীমা কত ছিল। খুব ভালো কথা। তাহলে 5% হচ্ছে সুদের হার, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত না, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 5%। ওকে, খুব ভালো কথা। এবার কী বলা হলো না, কিছু টাকা সুদে মূলে 3 গুণ হয়েছে, তাই তো। মানে কি, যদি আমি 1 টাকা রেখে থাকি প্রিন্সিপাল, যদি আমার 1 টাকা প্রিন্সিপাল থাকে, তাহলে সুদে মূলে 3 টাকা হয়েছে, মানে কি সুদে মূল্যে কত হয়েছে, 3 গুণ হয়েছে, মানে কি 3 টাকা হয়েছে। তাহলে 3 কত কি না, 3 হচ্ছে আমার অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 3 এবং প্রিন্সিপাল হচ্ছে আমার 1। তাহলে এখান থেকে বলো যে ইন্টারেস্ট কত। আমরা জানি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট। তাহলে 3 - 1 কত, 2। তাহলে 2 হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে আমরা যদি পার্সেন্টেজে হিসেব করি, তাহলে আমি কী বলবো না, 1 টাকা রেখেছিলাম, সেটা ইন্টারেস্ট দিচ্ছে 2 টাকা, তার মানে আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে না, 200% ইন্টারেস্ট হচ্ছে। কত পার্সেন্ট, 200%। এবং এটিকে আমরা কী বলতে পারি না, এসআই পার্সেন্টেজ। আমরা সবাই জানি যে রেট অফ পার্সেন্টেজের সঙ্গে টাইম গুণ করলে আমি কি পাই না, এসআই পার্সেন্টেজ, তাই তো, এসআই পার্সেন্টেজ। তাহলে এই যে 200% এর মধ্যে কী লুকিয়ে আছে না, রেট পার্সেন্টও লুকিয়ে আছে আর টাইমও লুকিয়ে আছে। রেট পার্সেন্ট তো আমি জানি 5, রেট পার্সেন্ট কত জানি 5। তাহলে 5 × T = কি 200। তাহলে আমরা নির্ণয় করতে হবে টি এর ভ্যালু। তাহলে বলো টি এর ভ্যালু কত হবে, 200/5, দ্যাট ইজ 40 ইয়ার্স। অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। বলছি 2 জন পুরুষ এবং 3 জন ছেলের একটি কাজ করতে 10 দিন লাগে। খুব ভালো কথা। তাহলে 2 men + 3 boy
একটি কাজ কত টাইম নিচ্ছে না 10 ডেজ। খুব ভালো কথা। 3 জন পুরুষ আর 2 জন বালক সেই কাজটি করছে 8 দিনে। তাহলে আমরা সবাই জানি যে ম্যান ইনটু ডেজ ইজ ইকাল টু হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে এখানেও টোটাল ওয়ার্ক যা হয়েছে এখানেও টোটাল ওয়ার্ক তাই হয়েছে। টোটাল ওয়ার্ক হচ্ছে সেম, টোটাল ওয়ার্ক হচ্ছে সেম। তাহলে আমরা কী বলতে পারি যে 2 মেন প্লাস 3 বয়েজ ইন্টু 10, 2 মেন প্লাস 3 বয়েজ ইন্টু 10 ইজ ইকাল টু 3 মেন প্লাস 2 বয়েজ ইন্টু 8। তাহলে ইন বোথ সাইড কী দেখতে পাচ্ছি না ওয়ার্ক হচ্ছে সেম। তাহলে দুদিকে আমি কাকে সমান করেছি না কার্যকে সমান করেছি। এখান থেকে আমরা ম্যান আর বয়ের রেশিও পাবো। আর এই ম্যান আর বয়ের রেশিও মানে হচ্ছে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও পাবো। ঠিক, এটা তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। ডাইরেক্ট এখান থেকে করা যাবে। দেখো 2 ইন্টু 10 মানে কত 20, এখানে 3 ইন্টু 8 কত 24, 24 আর 20 মধ্যে ডিফারেন্স কত 4। তাহলে 4 মেন ইজ ইকাল টু, গুণ করে পাশাপাশি এনে বিয়োগ করার কোনো দরকার নেই, সময় বাঁচাতে হবে। 3 ইন্টু 10 কত 30, এখানে কত 2 ইন্টু 8 16, তাহলে 30 মাইনাস 16 দ্যাট ইজ কত 14, তাহলে 14 বয়েস। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ম্যান বাই বয় ইজ ইকাল টু 14/4 দ্যাট ইজ 7/2। তাহলে এই 7/2 অর 7:2 এটি কী বেরোলো না ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এখন আমরা ম্যানকে 7 ইউনিট বলতে পারি, ম্যানের জায়গায় আমি 7 লিখতে পারি, আর বয়ের জায়গায় আমি 2 লিখতে পারি, ব্যাস অঙ্ক শেষ। তাহলে দেখো 2 জন পুরুষের এফিসিয়েন্সি টোটাল কত হবে না 2 জন পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইন্টু 7 কত, একজন পুরুষের এফিসিয়েন্সি 7, তাহলে 2 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে 14। 3 জন ছেলের এফিসিয়েন্সি কত না 3 জন ছেলের এফিসিয়েন্সি হবে 3 ইন্টু 2 6, তাহলে 14 প্লাস 6 মানে হচ্ছে টোটাল 20 এফিসিয়েন্সি দিয়ে 10 দিনে কাজটা শেষ হয়েছিল। তাহলে 20 ইন্টু 10 হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে 200 ইউনিট আমার কাজ ছিল। এবার সেই 200 ইউনিট কাজ 2 জন পুরুষ, তাহলে 2 জন পুরুষ মানে কত 2 ইন্টু 7 14, আর একজন ছেলে তারপর বা একজন বয়, তার মানে 14 প্লাস 2 কত 16, তাহলে 16 ইউনিট ওয়ার্ক 16 এফিসিয়েন্সি দিয়ে এই 200 ইউনিট ওয়ার্ক করতে 200 ইউনিট ওয়ার্ক করতে কত সময় লাগবে সেটাই আমার নির্ণয় করতে হবে। আমরা সবাই জানি যে টাইম ইজ ইকাল টু কি না টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত না 200, এফিসিয়েন্সি কত 14 প্লাস 2 16, তাহলে 200/16 মানে কত হবে গো, কাটাকুটি যাচ্ছে, বলবে হ্যাঁ অবশ্যই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 4 4 16, এখানে হচ্ছে কত 8 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 8 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এত কিছু তো করার কোনো দরকার নেই। 8 2 16 আর 8 25 200, তাহলে 25/2 মানে 12 1 2 দিন। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেছে প্রত্যেকের। চলে যাই পরের প্রশ্নে। বলি 3 জন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। খুব ভালো কথা। 3 জন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত বলা হয়েছে 4:7:9। আচ্ছা, 8 বছর পূর্বে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। তো বলো 4:7:9 এখানে কোথায় দেখতে পাচ্ছি 4টে অপশানের মধ্যে, সেটি টেস্ট করবে প্রথমে, তারপরে বাকি কাজ। ঠিক আছে, দেখো তো 4:7:9 এখানে কোথায় হচ্ছে। দেখতে পাচ্ছি 20 35 আর 45, প্রত্যেকটাই 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 4 20, 5 7 35, 5 9 45, 4:7:9 হচ্ছে। খুব ভালো কথা। এখানে কি হচ্ছে 4 দিয়ে 4 4 16, 4 7 28, 4 9 36, ব্যাস দু জায়গায় আমি 4:7:9 দেখছি। তার মানে অঙ্ক আমাকে করতে হবে, অঙ্ক আমাকে করতে হবে, কোনো উপায় নেই। পরীক্ষক খুব অপশান দেখে কাজ করার মতো সুযোগ দেয়নি, ঠিক আছে, খুব বুদ্ধিমান পরীক্ষক। চলো তাহলে 4:7:9 আমি দেখতে পাচ্ছি তাদের বর্তমান বয়সের অনুপাত। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল কত, তাহলে প্রত্যেকের বয়সই 8 বছর করে বেড়েছে, প্রত্যেকের বয়স 8 বছর করে বেড়েছে। তাহলে 3 জনকার বয়স টোটাল কত বেড়েছে, তাহলে একজনের বয়স 8 মানে 3 জনকার বয়স কত 3 ইন্টু 8 24 বাড়া, তাহলে এখন তাদের বয়স কত হয়ে গেল না 56 প্লাস 24, আর 56 প্লাস 24 মানে কত 80। তাহলে এখন বর্তমানে তাদের বয়সের যোগফল হয়ে দাঁড়ালো কত না 56 প্লাস 24 দ্যাট ইজ 80। তাহলে তাদের বয়সের যোগফল এখানে রেশিও কত পাচ্ছি না 7 4 11 9 20, তাহলে 20-র ভ্যালু কত বলা হয়েছে 80, কত গুণ 4 গুণ, 4 গুণ করে দাও, 4 4 16, এখানে কত 4 7 28, আর এখানে কত 4 9 36। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। খুব ভালো কথা। এ করছে একটি কাজ 10 দিনে, বি সেই কাজটি করছে 15 দিনে।
এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিনে কাজটি করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে। খুব ভালো কথা। তাহলে দেখতে পাচ্ছি 10 আর 15 এলসিএম হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 10 আর 15 এলসিএম কত? 30। তাহলে এর এফিসিয়েন্সি কত? 30/10 দ্যাট ইজ 3। আর বি এফিসিয়েন্সি কত? না 30/15 দ্যাট ইজ 2। তাহলে এবার কি দেখা গেল, এ প্রথমে একা 4 দিন কাজ করলো। তাহলে 4 দিনে সে কত ইউনিট কাজ করবে? 4 দিনে 12 ইউনিট। এবং বি 5 দিন কাজটি করে। তাহলে বি 5 দিনে কত ইউনিট কাজ করবে? 5 × 2 দ্যাট ইজ 10। তাই তো? তাহলে 12 + 10 22 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে গেছে। কত ইউনিট? না 22 ইউনিট ওয়ার্ক হয়ে গেছে। টোটাল ওয়ার্ক কত? 30 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? না 30 - 22 দ্যাট ইজ 8 ইউনিট। এবার কী করলো? না অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তাহলে সি 8 ইউনিট কাজ, 8 ইউনিট রিমেনিং ওয়ার্ক, 8 ইউনিট কাজ করছে কত দিনে? 8 ডেজ। তাই তো? তাহলে তিনজনে একত্রে করলে কাজটি কতদিনে শেষ হতো? খুব ভালো কথা। তাহলে রিমেনিং ওয়ার্ক কী হচ্ছে? না রিমেনিং ওয়ার্ক 8 ইউনিট। সেই 8 ইউনিট ওয়ার্ক করতে সি এর 8 দিন সময় লাগছে। তাহলে সি একদিনে ইন 1 ডে 1 ইউনিট কাজ করে। তার মানে সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে এখানে সি অ্যাড হলে তার এফিসিয়েন্সি আমি কত বলবো? 1 বলবো। 1। তারপরে 3 + 2 + 1 টোটাল 3 প্লাস, খুব ভালো করে বুঝবে এখানটা, 3 + 2 + 1 টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? না 3 আর 2 5 আর 1 6। টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 6। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 30। টোটাল এফিসিয়েন্সি কত হলো? 6। সময় কত লাগবে? 5 দিন। তাহলে আমার এটাই নির্ণয় করতে বলেছে যে তিনজনে একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হতো? না 5 ডেজ। অপশান বি হবে প্রশ্নের সঠিক আনসার। তো এখান থেকে আবার অনেকে কী করে, অনেক স্টুডেন্ট কী করে যে সি 8 দিনে 8 ইউনিট ওয়ার্ক করছে। তাহলে সি পুরো কাজটা করতে কত দিন সময় লাগবে? তাহলে তুমি বলবে সি এর পুরো কাজটা করতে 30 দিন সময় লাগবে। তাহলে আবার এখানে 30 লিখে আবার এফিসিয়েন্সি নির্ণয় করে? না, এখানে একদম বলা হয় যে সি 8 দিনে 8 ইউনিট কাজ করেছে। তাহলে একদিনে সে 1 ইউনিট কাজ করেছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে মিলিত এফিসিয়েন্সি কত? 3 + 2 + 1 6। তার মানে 30/6 5 ডেজ হবে আমার কারেক্ট আনসার। বোঝা গেল? বলবে হ্যাঁ বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। খুব ভালো কথা। আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিন যোগান সম্ভব হবে? খুব ভালো কথা। সবসময় মনে রাখবো টোটাল কোনো কিছু, টোটাল ফুড, সবসময় টোটাল কোনো কিছু সবসময় কী হবে? টোটাল ওয়ার্ক। ঠিক আছে? টোটাল কোনো কিছু সবসময় কী হবে? না টোটাল ওয়ার্ক। তাহলে একটি সেনাবাহিনীতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। তাহলে টোটাল রসদ, এই টোটাল রসদটাই হচ্ছে কিন্তু টোটাল ওয়ার্ক। আর টোটাল ওয়ার্ক কী করে পাওয়া যায়? না আমরা সবসময় জানি ম্যান ইন্টু ডেজ করে, ম্যান ইন্টু ডেজ করে। আমি দেখতে পাচ্ছি 500 জন হচ্ছে ম্যান এবং ডেজ বলা যায় 24। তাহলে টোটাল রসদ আলটিমেট কত? না 500 × 24। তার মানে এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল রসদ। ঠিক আছে? এবার এই রসদ বা এই ওয়ার্ক করবে কত? 300 জন সেনা উপস্থিত হলো, আরও 300 জন। তার মানে ছিল 500, আরও 300 অ্যাড হলো, তাহলে হয়ে গেল এখন কত? 800 জন। এই 800 জন যদি টোটাল এই কাজটা করতে চায় কত সময় লাগবে? আমি জানি টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু হচ্ছে কত? না টোটাল ডেজ। তাহলে 500/800, সরি 500 × 24/800 হচ্ছে আমার কি? না টোটাল ডেজ। তাহলে দেখো 3 শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 8 × 3 = 24, 5 × 3 = 15 দিন। তার মানে যদি আরও 300 জন সেনা উপস্থিত হয় তাহলে ওই রসদে টোটাল 15 দিন চলবে। তাহলে যেটা 24 দিন চলছিল সেটা এখন হয়ে গেল কত? 15 দিন। তাহলে বোঝা গেল প্রত্যেকের, অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে সবসময় মনে রাখবো টোটাল কোনো কিছু মানেই হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, নেক্সট প্রশ্ন, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থর থেকে 5 বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? খুব ভালো কথা। তাহলে আমাকে কি বলা হয়েছে? যে একটি হলঘর যেটি কি, তার দৈর্ঘ্য কীরকম বলা হয়েছিল? হলঘরটা কী ধরনের? তার অবশ্যই তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে। আমার শুধু দৈর্ঘ্য আর প্রস্থর মধ্যে গল্প বলা হয়েছে, তার মানে এখানে হলঘরটা ধরে নেবো একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? আমি এখানে 3D পিকচার ভাববই না। ঠিক আছে? বলা হয়েছে একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থর থেকে 5 বেশি। দৈর্ঘ্য প্রস্থর থেকে 5 বেশি, তার মানে কি? যদি আমার প্রস্থ হয় n, তার মানে বলবো দৈর্ঘ্য হচ্ছে কত? n+5। এবার কী বলা হলো? যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? তার মানে এই ক্ষেত্রফল, এই জায়গাটা, এরিয়াটা কত? না 84।
এই জায়গাটা এরিয়া কত 84। তোমরা আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো কী করে, না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে। তার মানে n+5 ইন্টু n ইজিক্যাল টু হচ্ছে 84। এখান থেকে আমাকে এনের ভ্যালু নির্ণয় করতে হবে। এটা করার আগে আমি এখানে দেখে নেবো যে এমন কোনো অপশান এখানে আছে কি যেখানে শুধু ডিফারেন্স দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে 5 আছে, তাহলে আমাকে অঙ্ক করতেই লাগবে না। দেখো 13 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত 5, 11 আর 6 ডিফারেন্স কত 5, 14 থেকে 6 ডিফারেন্স করলে 8, 12 থেকে 7-এর ডিফারেন্সও 5। ওকে, তাহলে শুধু ডিফারেন্স দিয়ে কাজ হচ্ছে না। কাদের গুণফল 84, এরকম কেউ আছে? 8 তেরম কত 84 তো নয়, 8 তেরম কত না 104, হবে না। 11 6 কত 66, 14 6 84, 7 12 84। তার মানে দুটো অপশান, আমার এই দুটো অপশান এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দুটো অপশান পড়ে এলো 14 6 12 7। 14 6-এর ডিফারেন্স কি 5? না দাদা 14 6-এর ডিফারেন্স তো 5 নয়, তার মানে অবভিয়াসলি 12 আর সাথে ডিফারেন্স তো 5, তার মানে সি অপশানও কী হয়ে গেলো, ক্যান্সেল আউট হয়ে গেলো। ডিফারেন্স কত হয় 14 - 6 কত হয় 8 হয়। তার মানে অবভিয়াসলি অপশান ডি হবে কারেক্ট আনসার, কোনো অঙ্ক করার দরকার নেই, অপশান টেস্ট করেই অঙ্ক শেষ। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34-এ কী বলা হলো, না তিনটি সংখ্যার গড় বলা হয়েছে 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তো এই ধরনের প্রশ্ন আমি কী বলেছি, লাস্ট থেকে স্টার্ট করব। তার মানে কি, তৃতীয় সংখ্যা মানে থার্ড নাম্বারকে আমি ধরে নেবো হচ্ছে এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, আমার বলা হয়েছে কি না দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে তৃতীয় সংখ্যার 3 গুণ মানে কি, এক্সের 3 গুণ মানে 3x, তার থেকে 10 কম মানে 3x - 10। আর ফার্স্ট নাম্বার তাহলে কত হবে, তুমি দাদা ফার্স্ট নাম্বার হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যা কত 3x - 10, এর দুগুণ করলে কত হবে 6x - 20, আর এর থেকে 10 বেশি মানে +10। তাহলে আলটিমেট কত হলো না 6x - 10 হয়ে গেল ফার্স্ট সংখ্যার ভ্যালু। তাহলে এদের গড় বলা হয়েছে 80, তার মানে যদি গড় 80, এদের টোটাল কত আমরা বলতে পারি 80 × 3 দ্যাট ইজ 240। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে সংখ্যার যোগফল কত না 6x + 3x + x দ্যাট ইজ 10x, আর 10x আর এখানে -10, এখানে -10, তার মানে হচ্ছে -20। তার মানে দেখতে পাচ্ছি 10x - 20 হচ্ছে এখানে তিনটি সংখ্যার সাম, আর অঙ্কে বলা হয়েছে যে সাম কত 240। বা সেদের ইকুয়াল করে দাও, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি না এক্স ইজিক্যাল টু কত না 24 + 2 26। তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 26। আমায় বলে যে সব থেকে ছোটো সংখ্যা কত, তাহলে অবভিয়াসলি সব থেকে ছোটো সংখ্যা এক্সই হবে, কারণ দেখো এখানে কী করা হয়েছে, এক্সের ভ্যালু 26 আমি এখানে পুট করে দিই, তাহলেই বুঝতে পারবো 26-এর সঙ্গে 3 গুণ করে 10 বিয়োগ করলে যে ভ্যালু পাবো সেটা অবভিয়াসলি 26-এর থেকে বড়। সিমিলারলি 26-এর সঙ্গে 6 গুণ করে 10 বিয়োগ করলে সেখান থেকে যে সংখ্যাটি পাবো সেটাও অবভিয়াসলি 26-এর থেকে বড়। তার মানে সব থেকে ছোটো সংখ্যা কত হলো 26, অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি ডেটল আছে আর কি আছে, ওয়াটার আছে, ঠিক আছে। বলা হয়েছে 80% হচ্ছে জল, তাহলে অবভিয়াসলি বাকি 20% হচ্ছে ডেটল। বলবো দাদা কোনো অসুবিধা নেই। তাহলে এদের রেশিও কত 20:80, তার মানে হচ্ছে 1:4। এবার বলা হলো 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে, সেই মিশ্রণে 75% জল থাকবে। তাহলে 1 + 4 টোটাল হচ্ছে 5, 5-এর ভ্যালু বলা হয়েছে কত 60, তার মানে 4-এর ভ্যালু কত 48, আর 1-এর ভ্যালু কত 12। এটুকু আমরা বুঝে গেছি যে 60 লিটার মিশ্রণে 48 লিটার ওয়াটার আছে এবং 12 লিটার কী আছে ডেটল আছে। এবার বলা হয়েছে মিশ্রণে কতটা ডেটল মেশালে মিশ্রণে 75% জল থাকবে। ডেটল মেশানো হচ্ছে কিন্তু জল কিন্তু মেশানো হচ্ছে না, যেটা কনস্ট্যান্ট সেটা নিয়ে কাজ করব। তাহলে এখন 75% কী হচ্ছে জল হচ্ছে, 75% যদি জল হয় তাহলে আলটিমেট বলবো যে 25% হচ্ছে আমার কি না ডেটল। তার মানে রেশিও কত হলো না রেশিও হয়ে গেল আমার 1:3, 1:3। তাহলে দেখো এই 1-এর ভ্যালুই কত 12 কি না, বলবে না দাদা 1-এর ভ্যালু তো 12 নয়, আমায় কী মেশানো হয়েছে ডেটল মেশানো হয়েছে, জল কনস্ট্যান্ট আছে, তার মানে 3-এর ভ্যালু 48, এটা শিওর। তাহলে কত গুণ 16 গুণ, তার মানে 1-এর ভ্যালু কত হবে 16 হয়ে যাবে। 3-এর ভ্যালু কত ছিল 48, এটা ছিল কনস্ট্যান্ট কারণ ওয়াটার তো মেশানো হয়নি, মেশানো হচ্ছে কি ডেটল, তাহলে এখানেই কিন্তু গন্ডগোল হবে। তা 3-এর ভ্যালু কত 48, কত গুণ 16 গুণ, তাহলে 1-কে 16 গুণ করলে কত পাবো না 16 পেয়ে যাবো। তাহলে আগে ছিল 12 লিটার ডেটল, হয়ে গেল 16 লিটার ডেটল। কত লিটার ডেটল মেশানো হয়েছে 4 লিটার ডেটল মেশানো হয়েছে। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই,
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করলো। তাহলে ব্যক্তিকে ট্রেন অতিক্রম করছে মানে ব্যক্তিকে ট্রেন অতিক্রম করা মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। খুব ভালো কথা। যদি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করুন। দৈর্ঘ্য দেখতে পাচ্ছি মিটারে আছে, তাহলে 60 কিলোমিটার/ঘন্টাকে আমি কী করবো, মিটার/সেকেন্ডে ট্রান্সফার করব। কী করে করব না 60 × 5^18, ব্যাস গল্প শেষ। তাহলে হয়ে গেল কি মিটার/সেকেন্ড। আর আমরা জানি যে ডিস্টেন্স নির্ণয় করার ফর্মুলা কি, আমার লেন্থ নির্ণয় করতে হবে কার, না ট্রেনের লেন্থ। ট্রেন তার নিজের দূরত্ব অতিক্রম করছে, আর লেন্থ মানে কি ডিস্টেন্স, আর ডিস্টেন্স = কী হয় না স্পিড ইন্টু টাইম। স্পিড কত না 60 × 5/18, আর এখানে টাইম কত না 15। তাহলে বলো এখানে কত আনসার হচ্ছে। দেখতে পাচ্ছি কী দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3কে দিয়ে, 3 × 6 = 18, 3 × 5 = 15, 6 × 10 = 60, ব্যাস। তাহলে 5 × 5 = 25 × 10 মানে 250 মিটার হয়ে গেল ট্রেনের লেন্থ। অপশান বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। তার মানে এখানে 10,000 টাকাকে আমি কি বলতে পারি, 10,000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত না 10,000 টাকা। 10,000 টাকা নিয়ে আমি ব্যাংকে গেছি, আমি দেখলাম যে 10,000 টাকা ব্যাংকে রাখার পরে 2 বছর পরে যখন ব্যাংকে গেলাম আমার টাকাটি হয়ে গেছে কত না 12,100। তার মানে অ্যামাউন্ট দেওয়া আছে আর প্রিন্সিপাল দেওয়া আছে আর টাইম দেওয়া আছে কত 2 ইয়ার্স। তার মানে আমি যদি এখান থেকে A/P করি, তাহলে A/P আমি কত পাবো না 12,100 বাই 10,000, তাই তো। দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল এখান থেকে। তখন আলটিমেট 121/100, 121/100। তার মানে 121/100 আমি কী বলতে পারি 11/10 হোল স্কোয়ার। 11/10 হোল স্কোয়ার। এই 11/10 হোল স্কোয়ার থেকে আমি এটা বলতে পারি যে আলটিমেট 11/10 হোল স্কোয়ার আমি কী করে পাবো না 11/10 × 11/10 করে, 11/10 × 11/10 করে। এবং এটাই বুঝতে হবে যে আমি 10,000 টাকা নিয়ে ব্যাংকে গেছিলাম বা টাকা নিয়ে ব্যাংকে গেছিলাম, সেটা 11/10 × 11/10 হচ্ছে মানে কি প্রত্যেক বছর টাকাটা কী হচ্ছে 11-র 10 গুণ হচ্ছে। প্রত্যেক বছর টাকাটা কী হচ্ছে 11-র 10 গুণ হচ্ছে। তাহলে 11-র 10 গুণ করে P × 11-র 10 গুণ করলে আমি ফার্স্ট ইয়ারের কী পাবো অ্যামাউন্ট পাবো। আর সেই ফার্স্ট ইয়ারের অ্যামাউন্টকে আবার 11-র 10 গুণ করলে আমি কী পাবো সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট পাবো। এবং এই সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটি কত না 12,100। তো এটাই আমাকে বুঝতে হবে। তাহলে প্রত্যেক বছর টাকা কি হয় না 11-র 10 গুণ হয়। তার মানে 10 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, 1 বছর টাকা, 1 বছর পর টাকা কী হচ্ছে 11 টাকা হয়ে যাচ্ছে। তার মানে অ্যামাউন্ট হচ্ছে 11। তার মানে ইন্টারেস্ট কত হচ্ছে 1। তার মানে 10-এ 1 ইন্টারেস্ট মানে 1/10 × 100, দ্যাট ইজ 10% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। তো বলো কে বুঝতে পেরেছে আর কে বুঝতে পারেনি। যে বুঝতে পারেনি সে আমাকে কমেন্টে জানাবি, আমি এই ধরনের প্রশ্ন নিয়ে আবার পরের ক্লাসে আসবো। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারা গেছে যে যখনই আমার কাছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট দেওয়া থাকবে আর প্রিন্সিপাল দেওয়া থাকবে, আমার কি কাজ হবে না A/P নির্ণয় করা। A/P নির্ণয় করছি মানে কি না প্রত্যেক বছর টাকা কত গুণ করে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি A/P হয়েছে কত 121/100। তার মানে কি না 11/10 হোল স্কোয়ার হয়েছে। আর এই যে মাথায় 2, এই 2 ডিনোট করে কতগুলো টার্মের জন্য টাকাকে রাখা হয়েছে। যেহেতু এখানে বার্ষিক সুদের হারে দেওয়া হচ্ছে, তার মানে কি 2টি টার্ম বা 2 বছরের জন্য টাকাটি রাখা হয়েছে। তাহলে 2 রিপ্রেজেন্ট করছে কাকে না 2 বছরকে। তার মানে কি এখানে 11-র 10 গুণ দুবার হয়েছে, তাই তো। তার মানে প্রত্যেক বছর টাকা কি হয় 11-র 10 গুণ হয়, মানে 10 টাকা রাখলে 11 টাকা পাওয়া যায় 1 বছর পরে। তাহলে ইন্টারেস্ট কত পাওয়া যায় 10 টাকায় 1 টাকা। তাহলে সুদের হার কত 1/10/100। ব্যাস তোমাদের গল্প পুরো বুঝিয়ে দিলাম। এর পরের বারে এই অঙ্ক হলে আবার এই গল্প বলবো। চলে যাই পরের প্রশ্ন। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে সেলিং প্রাইস ইকুয়াল। যখনই SP1 = SP2 হবে, যখনই SP1 = SP2 হবে এবং SP1-এর যদি একটি পরিমাণ প্রফিট হয়, ধরলাম X% প্রফিট হয়েছে, X% কী হয়েছে প্রফিট হয়েছে। আর SP2-তে যদি আমার X% লস হয়, X% কী হয় লস হয়, তাহলে মনে রাখবো মোটের ওপর টোটালের ওপর সবসময় কী হবে না X²/100, X²/100% কী হবে লস হবে। X²
বাই 100% কী হবে না লস হবে। এটি হচ্ছে ক্রাইটেরিয়া কি না SP1 = SP2 হতে হবে এবং লস পার্সেন্টেজ এবং প্রফিট পার্সেন্টেজ সেম হতে হবে। ব্যাস এই দুটো জিনিস দেখবো, তাহলেই প্রশ্নের সমাধান আমার সেকেন্ডে হবে। 20% লাভ 20% ক্ষতি, লাভ এবং ক্ষতির পরিমাণ সেম এবং দেখতে পাচ্ছি SP1 = SP2 = 400। তারপরে আমি চোখ বন্ধ করে আমার আনসার কী হবে, ক্ষতি হবে কত পার্সেন্ট ক্ষতি হবে, x²/100 মানে 20²/100, 20²/100, 20² করলে কত হয় 400/100, দ্যাট ইজ 4%। তাহলে 4% আমার ক্ষতি হয়েছে, অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমার নির্ণয় করতে হবে। আমি একটু আগে শিখেছি যে আমার কাছে যখনই লসাগু এবং গসাগু LCM এবং HCF অ্যাভেলেবেল থাকবে, আমার কাজ কী হবে, LCM/HCF করে দেওয়া এবং LCM/HCF করার পরে যে ভাগফল পাবো সেই ভাগফলটি আলটিমেট কি দুটি সংখ্যার রেশিওর দুটি টার্মের গুণফল, তাই তো? তাহলে LCM/HCF করলে কত পাচ্ছি, 1760/32, বলো 1760/32, 1760/32 করলে কত হয় গো, কাটাকুটি যাচ্ছে, দেখতে পাচ্ছি 8 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 8×4 = 32, এখানে হচ্ছে 8×2 = 16, 8×2 = 16 আর এখানে হচ্ছে 220, 4 দিয়ে আবার কাটাকুটি যাচ্ছে, 4×5 = 20, 4×5 = 20, 55, কত পাচ্ছি 55। এবার 55 আলটিমেট কি দুটো টার্মের গুণফল, এমন দুটো টার্মের রেশিওর, এমন দুটো টার্মের যে দুটো হচ্ছে কোপ্রাইম নাম্বার, তাহলে এদেরকে আমি কোপ্রাইম নাম্বার হিসেবে ভাঙবো। তার মানে 1 × 55 আমি লিখতে পারি 55কে, আর কি লিখতে পারি 5 × 11, আর কিছু লিখতে পারি কি না, আর কিছু লিখতে পারি না। তার মানে দুটি পেয়ার এরকম হতে পারে যাদের LCM কি 1760 এবং HCF কত 32, ঠিক আছে। এবার আমরা নির্ণয় করতে কী বলা হয়েছে না ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। ক্ষুদ্রতম সংখ্যা আমার নির্ণয় করতে হবে। দেখো আমার এখানে দেখতে পাচ্ছি HCF কত বলা হয়েছে গো, না HCF হচ্ছে 32, HCF কত 32, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমার কী হতে পারে, আচ্ছা ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে বলা হয়েছে, কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়া বলা হয়নি। তাহলে আমার সংখ্যা দুটো কী কী হতে পারে, দেখো ফর ফার্স্ট টার্ম, এই টার্মের মধ্যে এই দুটো পেয়ার, এটি একটি পেয়ার, এটি একটি পেয়ার, তাহলে এই 1 আর 55 কি রেশিও দুটো টার্ম, আর রেশিও দুটো টার্মের সঙ্গে HCF গুণ করলে আমি কী পাই না সংখ্যাগুলো পাই। তাহলে ফর ফার্স্ট কেস কী কী সংখ্যা হতে পারে না 1 × 32 আর হচ্ছে 55 × 32, ইজ নট ইট ওকে। এরপর নেক্সট কেস 5 × 32, তাই তো 5 × 32 মানে হচ্ছে 160, তাই তো, আর 32 × 11, 32 × 11 হচ্ছে কত না 352। এবার দেখো এখানে আমি এই অপশান, এই যে পেয়ার, এই পেয়ার থেকে কোনো অপশান পাচ্ছি না, এই পেয়ার থেকে কোনো অপশান পাচ্ছি না। 32 অ্যাকচুয়ালি এই পেয়ার অনুযায়ী 32 হওয়া উচিত ছিল যে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আমি এখানে এই পেয়ার থেকে কোনো আনসার পাচ্ছি না, আমার এই পেয়ার থেকে আনসার বলা হয়েছে। দেখো এখানে 160, এখানে 352, এদের মধ্যে সব থেকে ছোটোকে না 160, আর 160 দেখো অপশান বি দেখতে পাচ্ছি আমরা, তাহলে 160 হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে যদি এখানে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া না বলে থাকে তাহলে আমাকে কোথায় যেতে হবে না, আমাকে অপশানে যেতে হবে, যে অপশানে কোন আনসারটা চাইছে তার উপর ডিপেন্ড করে আমার আনসার হবে। ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। বলা হচ্ছে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন এবং এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। আচ্ছা, তাহলে প্রথমে 5% লাভে বিক্রি করার কথা ছিল না, 5% ক্ষতি হয়ে গেছিলো এবং তারপরে সে 5% লাভে বিক্রি করলো পরের নেক্সট বার টাইমে, এতে তার কী হলো না 15 টাকা কী হয়ে গেল না বেশি আয় হয়ে গেল, 15 টাকা তার বেশি লাভ হয়ে গেল, বিক্রি করলেন এবং যাতে অর্থ পেতেন তাতে 15 টাকা বেশি পেলেন। আমার কী হলো 15 টাকা তার বেশি কী হলো আয় হলো। তাহলে এই 5% যে ক্ষতি, এই 5% ক্ষতি, সেই 5% ক্ষতিকে আমাকে আগে কি কোথায় আসতে হয়েছিল না 0%-এ আসতে হয়েছিল এবং তারপরে আবার 5%-এ লাভে যেতে হয়েছিল। তাহলে মাইনাস আমাকে কতটা পথ ট্রাভেল করতে হলো না, ক্ষতিকে আমি মাইনাস দিয়ে ডিনোট করতে পারি, তাহলে -5% থেকে আমাকে +5%-এ যেতে হলো, তবে গিয়ে আমার 15 টাকা কী হলো এক্সট্রা আয় হলো। তাহলে আলটিমেট আমি কতটা পথ এগিয়েছি, 5 থেকে 0 আমি কত পথ গেছি না 5 ঘর গেছি, আবার 0 থেকে 5 আবার 5 ঘর গেছি, তাহলে টোটাল আমি 10 ঘর গেছি।
টোটাল আমি কত ঘর গেছি 10 ঘর, তাহলে 10%-এর ভ্যালু এখানে কত বলা হয়েছে 15, তাহলে আমাকে 100%-এর ভ্যালু নির্ণয় করতে হবে। আমার দ্রব্যটির ক্রয় মূল্য সবসময় কত 100% হবে, তাহলে 100%-এর ভ্যালু কত 10% ভ্যালু যদি 15 হয় তাহলে 100%-এর ভ্যালু হবে কত 150 টাকা, কারণ কি এখানে 10 গুণ হলে এখানেও 10 গুণ হবে, তাহলে 150 টাকা হবে আমার কারেক্ট আনসার, অপশন বি। তাহলে এই ছিল আজকের 20টি প্রশ্নের সমাধান। আমি আজকে 20টি প্রশ্নের সমাধান করলাম। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, তোমরা আরপি ম্যাথস গুরুকুল টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করো। এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন ক্লাস হওয়ার পরে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিই। যদি আমরা কোনো দিন টাইম আমাদের চেঞ্জ হলো তাহলে কিন্তু ডাইরেক্ট তোমার চ্যানেল থেকেই এই আরপি ম্যাথস গুরুকুলের টেলিগ্রাম চ্যানেল থেকেই তোমরা কী পেয়ে যাবে না ক্লাস পেয়ে যাবে। তো এই ক্লাসগুলো ফলো করা প্রচণ্ড হেল্পফুল হবে, এটা আমার প্রমিস। আর 1000 ক্লাস কিন্তু আমি 1000 অঙ্ক কিন্তু আমি কমপ্লিট করবোই, এবং তার সঙ্গে যদি আমি দেখি তোমরা আরও বেশি বেশি করে রেসপন্স করছো, তাহলে কিন্তু আমি 2000 অঙ্ক কিন্তু সলভ করাতে পারি। তো চলো ভাই, আজকের মতো ক্লাস এখানেই শেষ করি, টাটা।